আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিলে তারা তো দিয়েই দিলে, এবং যারা এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে বা একাদশ শ্রেণীতে উঠেছো, তাদের জন্য আমি এইচএসসি আইসিটিতে তৃতীয় অধ্যায় থেকে শুরু করে এবং ধারাবাহিকভাবে কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল, আমার কিছু প্রাক্তন শিক্ষার্থী আমাকে বলেছে, স্যার আপনি তৃতীয় অধ্যায়ের প্রথম থেকে এই ক্লাসগুলো নিলে আমাদের জন্য ভালো হয়। তো আমি চেষ্টা করছি আজকে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে তোমাদের ক্লাসগুলো দেওয়ার জন্য। তো চলো আমরা ক্লাসে ঢুকে পড়ি। প্রথমত হচ্ছে দেখো, আমাদের যে তৃতীয় অধ্যায়টা, এই যে তৃতীয় অধ্যায় যেটা আমাদের আছে, তৃতীয় অধ্যায়ের অংশ হচ্ছে দুইটা, 3.1 এবং 3.2। তো এই যে 3.1 যেটা আছে আমাদের, 3.1 এটা মূলত সংখ্যা পদ্ধতি নিয়ে। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কি, এটা কোন কাজে লাগে আমাদের এই বিষয়টা অবশ্যই জানতে হবে। প্রথমত হচ্ছে দেখো, সংখ্যা কি, সংখ্যা কি সেটা বোঝার আগে আমাকে বুঝতে হবে সংখ্যা দিয়ে আসলে কি করা হয়। সংখ্যা দিয়ে কি করা হয় দেখো, প্রথমত হচ্ছে 1 2 3 4 5, এটা কিন্তু আমি গণনা করলাম, সংখ্যা দিয়ে গণনা করলাম। তাহলে সংখ্যা দিয়ে একটা কাজ করা হয় হচ্ছে গণনা করা হয়। আর একটা কাজ হচ্ছে দেখো, 5 যোগ 3 সমান সমান 8, 5 বিয়োগ 3 সমান সমান 2, 5 গুণ 3 সমান সমান 15। দেখো আমি এখানে যে কাজটা করেছি, বিভিন্ন মাধ্যম ইউজ করেছি। এখানে যোগ পদ্ধতি, বিয়োগ পদ্ধতি, গুণ পদ্ধতি, একই ধরনের নাম্বার ইউজ করেছি দুই পাশে, কিন্তু ফলাফলটা ভিন্ন ভিন্ন এসেছে। তার মানে আর একটা কাজ করা হয়, সেটা হচ্ছে ফলাফল বের করা হয়। ঠিক আছে, তাহলে সংখ্যা দিয়ে দুইটা কাজ করা হয়, একটা হচ্ছে গণনা করা হয় আর একটা হচ্ছে ফলাফল প্রকাশ করা হয়। আমাদের যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে সংখ্যা কি, আমরা অবশ্যই লিখে দিব সংখ্যা হচ্ছে গণনা ও ফলাফল প্রকাশের মাধ্যম। এতটুকু লিখলে ইনশাআল্লাহ আমরা 1 মার্ক পেয়ে যাব। ঠিক আছে, সংখ্যা হচ্ছে গণনা ও ফলাফল প্রকাশের মাধ্যম। ওকে, এখন দেখো, আবার যদি প্রশ্ন এটা আসে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, এটা 2 মার্কের একটা প্রশ্ন আসবে আমাদের। তাহলে আমরা অবশ্যই লিখব যে এই যে সংখ্যা দিয়ে প্রথমত গণনা করে, দ্বিতীয়ত ফলাফল প্রকাশ করে। দেখো মাধ্যম চেঞ্জ করার কারণে কিন্তু ফলাফল এবং ফলাফলটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি, যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় ও ফলাফল প্রকাশ করা হয়, যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় ও ফলাফল প্রকাশ করা হয় তাকেই সংখ্যা পদ্ধতি বলে। অথবা আমরা বলবো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিই হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, অথবা যে মাধ্যমে সংখ্যা গণনা করা হয় বা ফলাফল প্রকাশ করা হয় তাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে স্যার, তাহলে সংখ্যা গণনা ও ফলাফল প্রকাশের মাধ্যম, আর যে পদ্ধতিতে সংখ্যা গণনা করা হয় ও ফলাফল প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। দেখো এই যে সংখ্যা পদ্ধতিটা, এই সংখ্যা পদ্ধতিটা সাধারণত আমরা ভাগাভাগি যদি করতে চাই, সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। প্রধানত দুই প্রকার, একটু ভালো করে বুঝবা। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল, ঠিক আছে, পজিশনাল। আর আরেকটা হচ্ছে পজিশনালের ঠিক বিপরীত, সেটা হচ্ছে নন পজিশনাল। মনোযোগ দিয়ে তোমরা একটু দেখো, তাহলে আশা করছি এখান থেকে তোমাদের যাবতীয় যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। পজিশনাল এটার মানে হলো স্থানিক, আর পজিশনালের ঠিক বিপরীত যেহেতু নন পজিশনাল, এটা হবে অস্থানিক। তুমি এটাকে বলতে পারো, স্থানিককে বলতে পারো অবস্থানগত, অবস্থানিক এটাকে বলতে পারো অবস্থানগত, অবস্থানিক। সোজা কথা। দেখো আমি যদি শর্টকাট ওয়েতে তোমাকে বোঝাইতে চাই কোনগুলো পজিশনাল আর কোনগুলো নন পজিশনাল, তাহলে আমি তোমাকে অবশ্যই এটা বলবো যে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত টোটাল হচ্ছে 10টা অঙ্ক আছে, আর এ থেকে এফ পর্যন্ত 6টা লেটার আছে, মোট হচ্ছে 16টা। এই 0 থেকে 9 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ, এই হচ্ছে মোট 16টা। এই 16টাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির অঙ্ক বা সংখ্যা। ঠিক আছে, এগুলোর বাইরে পৃথিবীতে যত নাম্বার আছে সবগুলোই হচ্ছে নন পজিশনাল। আমি যদি তোমাকে বলি যে এই সংখ্যাটা মূলত কি, এই যে ভি এর মতো দিলাম, এটা মূলত কি পজিশনাল না নন পজিশনাল, দেখো তো এই 0 থেকে 9 বা এ থেকে এফ এর মধ্যে এটা আছে কিনা, স্যার নাই তো, তার মানে এটা হচ্ছে নন পজিশনাল। আবার যদি বলি যে
ধরো ছোট হাতের বি, এটা কি পজিশনাল না নন পজিশনাল? দেখো তো এর মধ্যে ছোট হাতের বি আছে কিনা, নাই, তার মানে এটাও নন পজিশনাল। আবার যদি তোমাকে বলি রোমান হরফ 1 2 3, দেখো তো এইগুলো এর ভেতরে আছে কিনা, এর ভেতরে কিন্তু নাই, অর্থাৎ 0 থেকে 9 এ থেকে এফ এর মধ্যে কিন্তু নাই, তার মানে এটাও নন পজিশনাল সংখ্যা। তাহলে খুব ইজিলি আমরা বুঝতে পারলাম যে কোনটা পজিশনাল আর কোনটা নন পজিশনাল, অর্থাৎ 0 থেকে 9 এবং এ থেকে এফ এই 16টা হচ্ছে পজিশনাল, এর বাইরে যা আছে সব নন পজিশনাল। আমাকে যদি এরকম দিয়ে বলতো এই ফুল, ধরো একটা ফুল আঁকলাম আমি, এই ফুলটা কি পজিশনাল না নন পজিশনাল? অবশ্যই এটা একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ, কারণ এর মধ্যে এই জিনিসটা নাই। ঠিক আছে, এইবার আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বা অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। প্রথমত হচ্ছে যেটা পজিশনাল, তার নিজস্ব অঙ্ক থাকবে, এর নিজস্ব অঙ্ক থাকবে, মাথায় রাখবে, এর নিজস্ব অঙ্ক থাকবে, ভিত্তি থাকবে, এবং সে অবস্থান বা এই ভিত্তির উপরে সে নির্ভর করবে। তার নিজস্ব অঙ্ক থাকবে, ভিত্তি থাকবে, অবস্থান বা ভিত্তির উপরে এই অঙ্কগুলো নির্ভর করবে। আর যেটা নন পজিশনাল, সেটা নিজস্ব অঙ্ক থাকবে না, নিজস্ব ভিত্তি থাকবে না। যেহেতু নিজস্ব অঙ্ক এবং নিজস্ব ভিত্তি থাকবে না, তাই সেই অবস্থান বা ভিত্তির উপর নির্ভরও করবে না। তাহলে আমরা সংজ্ঞায় কি লিখতে পারি, সংজ্ঞায় লিখতে পারি যে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো তার অবস্থান বা ভিত্তির উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর যে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো তার অবস্থান বা ভিত্তির উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার বলছি, যে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো তার অবস্থান বা ভিত্তির উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর যে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো তার অবস্থান বা ভিত্তির উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। মাথায় রাখবা, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নাই। এটা বিভিন্ন প্রাচীন যুগের মানুষ ব্যবহার করতো, যেমন এইভাবে দাগ টানতো, তারপর হচ্ছে নুড়ি পাথর এইভাবে আলাদা করে করে রাখতো, এরকম করে। ঠিক আছে, তো এখানে একটা ইতিহাস আমি বলি, সেটা হচ্ছে এই যে তারা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করত, এই সাংকেতিক চিহ্নগুলোকে তারা একত্র করে একটা লিপির নাম দিয়েছিল, সেটার নাম ছিল হায়ারোগ্লিফিক্স। এই হায়ারোগ্লিফিক্স শব্দটা এসেছে হায়ারোগ্লিফস থেকে। হায়ারোগ্লিফস শব্দের অর্থ পবিত্র লিপি। এখন এই যে মজার ব্যাপারটা হচ্ছে, তারা যে হায়ারোগ্লিফিক্স ইউজ করতো, এটা হায়ারোগ্লিফস থেকে এসেছে, যেটা অর্থ পবিত্র লিপি। মজার কথা যেটা, সেটা হচ্ছে তাদের কাছে আগে থেকেই শূন্য ছিল। আমরা সবাই জানি শূন্যের আবিষ্কারটা করেছে ভারতীয়রা, পিঙ্গালা নামের একজন গণিতবিদ বা জ্যোতির্বিদ। তো এই শূন্যটা তাদের কাছে ছিল, শূন্যের কারণেই কিন্তু আমরা অসীম সংখ্যা পর্যন্ত সংখ্যা লিখতে সক্ষম হয়েছে। তো শূন্যকে তারা অশুভ সংকেত মনে করত, শূন্যকে অশুভ সংকেত মনে করত, যেহেতু এগুলোকে পবিত্র মনে করত, সেজন্য তারা ওই বিভিন্ন সাংকেতিক চিহ্নগুলোই ব্যবহার করত। আর যেহেতু শূন্যকে অশুভ মনে করত, তাই তারা এটাকে ব্যবহার করত না। এখন আসো, যেহেতু এটার কোনো প্রকারভেদ নাই, তো এটা নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই, মাথা ব্যথাও নাই। পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমি বলেছি এটা নিজস্ব অঙ্ক থাকবে, নিজস্ব অঙ্ক থাকবে এবং ভিত্তি থাকবে, এবং আমি বলেছি যে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত এই সবগুলোই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হবে। তবে এটার কয়েকটা প্রকারভেদ আছে। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। এটা কিন্তু পরীক্ষায় আসবে, সংখ্যা পদ্ধতি প্রধানত কয় প্রকার। সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল, নন পজিশনাল, স্থানিক, অস্থানিক। নন পজিশনালের কোনো প্রকারভেদ নাই, এর নিজস্ব অঙ্ক বা ভিত্তি নাই, সেজন্য সে অবস্থান বা ভিত্তির উপর নির্ভর করে না। কিন্তু পজিশনাল যেটা, সেটা নিজস্ব অঙ্ক আছে, নিজস্ব ভিত্তি আছে, এবং যেহেতু ভিত্তি আছে সেজন্য আমরা বলতে পারি ভিত্তির উপর নির্ভর করেও সংখ্যা পদ্ধতি কত প্রকার, বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। এটা মোট 4 প্রকার। প্রথমটার নাম হচ্ছে বাইনারি। মাথায় রাখবা, বাইনারি নিজস্ব অঙ্ক হচ্ছে দুইটা, একটা 0 আর একটা হচ্ছে 1। অঙ্ক যেহেতু দুইটা, 0 এবং 1, তাই কোনো সংখ্যা যদি আমি লিখতে চাই তাহলে 0 এবং 1 এর ভেতরেই লিখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। অঙ্ক যেহেতু দুইটা, সেজন্য ভিত্তি হবে 2, এটা মাথায় রাখবা। এরপরে আর একটা সংখ্যা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে অক্টাল। অক্টালের অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত। এখানে 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক আছে 8টা। 0 কাউন্ট করে তোমাকে 8টা অঙ্ক করতে হবে 7 পর্যন্ত। যেহেতু অঙ্ক আছে 8টি, সেজন্য ভিত্তি 8।
এরপরে আরেকটা আছে হচ্ছে ডেসিমেল। আমরা এটার সাথে একদম ছোটবেলা থেকেই পরিচিত। এই ডেসিমেল মানে দশমিক। এটার অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, সেজন্য অঙ্ক যেহেতু 10টা সেজন্য ভিত্তি হচ্ছে 10। তাহলে বাইনারির অঙ্ক 0 থেকে 1, ছোট অঙ্ক 0, বড় অঙ্ক 1, অঙ্ক 2টা সেজন্য ভিত্তি 2। অক্টালের ছোট অঙ্ক 0, বড় অঙ্ক 7, এখানে টোটাল অঙ্ক আছে 8টা সেজন্য ভিত্তি 8। ডেসিমেল বা দশমিকের অঙ্ক 10টা 0 থেকে 9 পর্যন্ত, সেজন্য এটার ভিত্তি হচ্ছে 10। এরপরে আরেকটা সংখ্যা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল, হেক্সা, দেখো এখানে আমি যদি হেক্সাটা বাদ দেই তাহলে থাকে হচ্ছে ডেসিমেল। ডেসিমেল মানে দশমিক। দশমিকের যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে এই 10টা অঙ্ক। আর হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে 6। এ থেকে এফ পর্যন্ত, এ বি সি ডি ই এফ। এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক, 11, 12, 13, 14, 15, 16, এই টোটাল হচ্ছে 16টা অঙ্ক হেক্সাডেসিমেলে, সেজন্য ভিত্তিটাও 16। ঠিক আছে। 9 এর পরে সাধারণত আমরা 10 লিখি, কিন্তু এখানে 10 না হয়ে যেহেতু এ আছে আমাকে বুঝে নিতে হবে এখানে এ এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। তাহলে 0 থেকে 15 পর্যন্ত মোট অঙ্ক কিন্তু 16টা, সেই জন্য ভিত্তি হচ্ছে 16। তোমার যদি পরীক্ষায় আসে যে হেক্সাডেসিমেলে 12 মানে কত, তুমি কিভাবে গুনবা দেখো, 10, 11, 12, 10 থেকে অবশ্যই গুনবা, 10, 11, 12, অর্থাৎ এ বি সি, 12 মান হচ্ছে সি। আবার যদি তোমার পরীক্ষায় এটা আসে যে ডি এর দশমিক নাম্বার কত, তাহলে আমি এইভাবে বলবো এ বি সি ডি, 10, 11, 12, 13, তার মানে এটা সমান সমান হচ্ছে 13। এবার আসো আমি একটু সংজ্ঞায় যাই। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমরা এইভাবে বলতে পারি, যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি অঙ্ক আছে এবং যার ভিত্তি 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অথবা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক আছে এবং যার ভিত্তি 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হচ্ছে 0 এবং 1। অথবা তুমি বলতে পারো যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1 এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং যার ভিত্তি 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। মাথায় রাখবা, কম্পিউটারের যাবতীয় কাজ করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে, তাই এটাকে কম্পিউটারের সংখ্যা পদ্ধতি বলা হয়। যত ইলেকট্রনিক ডিভাইস এবং ইলেকট্রনিক সার্কিট আছে সবকিছুতেই বাইনারি সংখ্যা পদ্ধতি ঢুকানো থাকে, তাই এটাকে ইলেকট্রনিক সংখ্যা পদ্ধতিও বলা হয়। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। এরপরে আসো অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা সেম ভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়েছে এবং যার ভিত্তি 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এবং তোমরা 2 মার্কের যেহেতু এই প্রশ্নটা আসবে, তোমরা একটা উদাহরণ দিবা এরকম, যেমন 7520। দেখো এই অক্টালে 0 থেকে 7 এর মধ্যে আমি একটা সংখ্যা লিখেছি এবং এরপরে এইখানে ভিত্তিটা লিখে দিবা, ভিত্তিটা নিচে লিখে দিবা। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির ভিত্তি নিচে লিখে দিতে হয়। এই উদাহরণটা দিলে তুমি পরিপূর্ণ 2 মার্ক পেয়ে যাবা। আবার বাইনারির এই সংখ্যা লেখার পরে লিখবা 10110, এইভাবে লিখে 2 লিখে বলবা এটি একটি বাইনারির সংখ্যা। এইভাবে তোমরা লিখে দিতে পারো। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই বুঝতে পারছো ডেসিমেল কাকে বলে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক আছে, মোট 10টি অঙ্ক আছে এবং যার ভিত্তি 10, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এবং যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এ পর্যন্ত মোট 16টা অঙ্ক আছে এবং যার ভিত্তি 16, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। মাথায় রাখবা, বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হচ্ছে গটফ্রিড লিবনিজ। অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে সুইডেনের রাজা সপ্তম চার্লস। ডেসিমেলের আবিষ্কার করেছে ভারতীয়রা এবং হেক্সাডেসিমেলের আবিষ্কারক হচ্ছে স্যার জন উইলিয়াম নাইস্ট্রম। এখানে দশমিকের একটা মজার ইতিহাস আছে। দেখো দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলা থেকে এটার সাথে প্রচলন আমাদের, এটাকে সেজন্য প্রচলিত সংখ্যা পদ্ধতি বলে। আমরা ছোটবেলায় কিন্তু 0, 1, 2, 3, 4 এভাবে গোনা শিখি, দশমিকে এই বাইনারি, অক্টাল বা হেক্সাতে গোনা শিখি না। যেহেতু সবার মুখে মুখে যার প্রচলন, সেজন্য এটাকে প্রচলিত সংখ্যা পদ্ধতি বলে। আবার যদি আসে তোমার সর্বজনীন সংখ্যা পদ্ধতি কোনটা, তাহলে আমরা এটা লিখবো যে দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ পৃথিবীতে সকল মানুষই এটাকে অ্যালাউ করে, এই ভাষায় গুণে থাকে, এই সংখ্যা পদ্ধতিতে গুণে থাকে, তাই এটাকে সর্বজনীন সংখ্যা পদ্ধতিও বলা হয় বা ইউনিভার্সাল সংখ্যা পদ্ধতি বলা হয় অথবা প্রচলিত সংখ্যা পদ্ধতিও বলা হয়। এটার আবিষ্কার করেছে ভারতীয়রা। তো ভারতীয়রা আবিষ্কার করলেও এটার প্রচলন কিন্তু করেছে আরবীয়রা।
তাই এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়। পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে, হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো? তখন তোমাকে দশমিক সংখ্যা পদ্ধতির সংজ্ঞা লিখতে হবে এবং এটাকে কেন হিন্দু আরবীয় বলা হয় সেটাও লিখে দিতে হবে। এটা আবিষ্কার ভারতীয়রা করেছে, প্রচলন করেছে আরবীয়রা, সেই জন্য এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল বা দশমিক, আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। যেহেতু প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির এখানে ভিত্তি আছে, তাই আমরা এটাও বলতে পারি যে ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। আমরা একটু বোঝার চেষ্টা করব ভিত্তি জিনিসটা কি। ভিত্তি হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহৃত হয় তার মোট সমষ্টি। যেমন বাইনারিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয়েছে তাই এর ভিত্তি হচ্ছে 2, অক্টালে 8টি অঙ্ক ব্যবহৃত হয়েছে তাই এর ভিত্তি হচ্ছে 8, এবং দশমিক এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একই নিয়ম। কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহৃত হয়, কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহৃত হয় তার মোট সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। অর্থাৎ একটা সংখ্যা পদ্ধতিতে যদি ধরো 50টা অঙ্ক থাকে তাহলে তার ভিত্তিও 50ই হবে। কোনো সংখ্যা পদ্ধতিতে যদি ধরো 0 থেকে 50 পর্যন্ত অঙ্ক থাকে তাহলে এর ভিত্তি হবে হচ্ছে 51, কারণ 0টা কাউন্ট করতে হবে, ঠিক আছে? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহৃত হয় তার মোট সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। পরীক্ষায় যদি আসে যে হেক্সাডেসিমেলের ভিত্তি 16 কেন, তাহলে আমরা প্রথমে এটা লিখব যে আমরা জানি কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহৃত হয় তার মোট সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 16টা অঙ্ক ব্যবহৃত হয়েছে তাই এর ভিত্তিও 16। বাদ বাকিগুলোর ক্ষেত্রে সেম নিয়ম আমরা লিখব। এবার আমরা একটু শেখার চেষ্টা করব যে কোনটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা, ঠিক আছে? কোনটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা। দেখো আমি যদি এখানে লিখি 1011, এটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা? তোমরা হয়তো অনেকেই এটা বলবা স্যার এটা তো বাইনারি, কিন্তু বিষয়টা লক্ষ্য করো এটা এখনো নির্দিষ্ট হয়নি এটা আসলে কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা, কারণ এর কোনো ভিত্তি নাই। 2, 8, 10 বা 16 নাই। আমি যদি এখানে 2 লিখতাম তাহলে এটা অবশ্যই আমি বাইনারি বলতাম, কিন্তু কথা হচ্ছে এটা আসলে কি শুধু বাইনারি হতে পারে না অন্য কোনো সংখ্যা পদ্ধতিও হতে পারে। সেটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে, দেখতে হবে এখানে যতগুলো অঙ্ক ব্যবহৃত হয়েছে, দেখো এখানে 0 এবং 1 ছাড়া আর কিছু নাই। তো 0, 1 বাইনারিতে আছে, অক্টালে আছে, দশমিকে আছে, হেক্সাতেও আছে। 0 এবং 1 সবগুলোতেই আছে কিন্তু। তাহলে আমি যদি এখানে 2 লিখি তাহলে বাইনারি হবে, এখানে যদি 8 লিখি তাহলে এটা অক্টাল হয়ে যাবে, আমি যদি এখানে তোমার 10 লিখি তাহলে এটা দশমিকের অঙ্ক সংখ্যা হয়ে যাবে, এখানে যদি 16 লিখি তাহলে এটা হেক্সাডেসিমেলের সংখ্যা হয়ে যাবে। যেহেতু এটা 0 এবং 1 সবগুলো সংখ্যা পদ্ধতিতে আছে তাই এটা সবগুলোই হতে পারে ভিত্তির জন্য। হ্যাঁ, ভিত্তি দিলে সেটা হয়ে যাবে। আবার যদি আমি এইভাবে লিখি 10210111 লিখে যদি 2 লিখি তাহলে কিন্তু এই সংখ্যা পদ্ধতি সংখ্যাটা কিন্তু ভুল হলো। আমি এখানে বাইনারি 2 ভিত্তি লিখছি ঠিক আছে, কিন্তু এইখানে বাইনারির অঙ্কে কিন্তু 2 নাই, এই যে 2 আমি লিখেছি, তার মানে এটা ভুল আছে, এটা বাইনারি হতে পারবে না। এটা বাইনারি বাদে বাদ বাকি সবগুলোই হতে পারবে। আবার ধরো আমি যদি এইরকম লিখি যে 5687 এটা লিখে যদি এখানে অক্টাল লিখি, তোমরাই বলো তো এই সংখ্যাটা ঠিক আছে কিনা? আসলে কিন্তু এই সংখ্যাটা ঠিক নাই। কেন ঠিক নাই? কারণ অক্টালের অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টা, সর্বোচ্চ অঙ্ক 7, কিন্তু এখানে আমি এই দেখো 8 লিখেছি, তার মানে এটা ভুল আছে। এটা এখানে 8 লেখা যাবে না, এটা দশমিক হতে পারে, আর যদি দশমিক হতে পারে, আবার তুমি চাইলে একটা হেক্সাডেসিমেলও করতে পারবা, ঠিক আছে? ওকে, এরপরে ধরো যদি এইরকম আসে 9620, এটা কোন কোন সংখ্যা পদ্ধতির হতে পারে? এটা দশমিক হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে। আবার যদি এরকম লিখি 90f, এখানে লিখে আমি দশমিকের 10 লিখি তাহলে কিন্তু এইটা কিন্তু ভুল, কারণ এখানে f টা কিন্তু দশমিকে নাই, এটা অবশ্যই হেক্সাডেসিমেল হবে। এইভাবে তুমি সংখ্যাগুলোকে আলাদা করে ফেলতে পারবা কোনটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা। এখন আমরা শিখবো একটু কিভাবে রূপান্তর করতে হয় সংখ্যা পদ্ধতি। মাথায় রাখবা এই পজিশনাল যে 4টা পদ্ধতি আছে প্রত্যেকটা থেকেই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা যায়, অর্থাৎ কনভার্টিং করা যায়, রূপান্তর করা যায়। আমরা একটু এবার বোঝার চেষ্টা করব একটা সংখ্যার কয়টা অংশ থাকতে পারে, কোন অংশের কি নাম এবং কিভাবে সেটা রূপান্তর করতে হয়। ওকে, তোমরা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকো ইনশাআল্লাহ। আসলে পড়ালেখা শিখতে হলে ধৈর্য ধরতে হবে, পড়ালেখা যদি ধৈর্য না ধরতে পারো তাহলে পড়ালেখা শিখতে পারবো না। যেমন ধরো
56.75। এটা আমি একটা দশমিকের সংখ্যা লিখলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এটা মাথায় রাখবা, এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, আমরা অনেকে দশমিক বিন্দু বলি। এই রেডিক্স পয়েন্টের যে বাম দিকটা আছে অর্থাৎ এই দিকটা আছে, এই দিকে থাকে হচ্ছে পূর্ণাংশ, এবং মাথায় রাখা পূর্ণাংশটা সবসময় বড় হয়, এটার নাম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার ইন্টিজার মানে পূর্ণাংশ। আর এই পাশে থাকে হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে? ভগ্নাংশ সব সময় ছোট হয়, আর এটাকে বলা হয় হচ্ছে ফ্লট। পূর্ণাংশের আগে সব সময় প্লাস থাকে আর ভগ্নাংশের আগে মাইনাস থাকে, সেই জন্য পূর্ণাংশটা সব সময় বড় হয়, ভগ্নাংশটা সব সময় ছোট হয়। তো আমরা এখন চেষ্টা করব এই যে অঙ্কটা আছে, আমি যে সংখ্যাটা লিখেছি এটাকে কিভাবে বাইনারি করা যায়, ঠিক আছে? প্রথমে আমি পূর্ণাংশটা শেখাবো, তারপরে আস্তে আস্তে পরবর্তী কাজগুলো আমি করব। তো এই দশমিকের অঙ্ককে তুমি চাইলে বাইনারি করতে পারবা, তুমি চাইলে অক্টাল করতে পারবা, তুমি চাইলে হেক্সাডেসিমেলও করতে পারবা। আমি তিনটা একবারে দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো প্রথমে দেখাচ্ছি হচ্ছে এই যে 56 যেটা আছে, 56টা ধরো আমি একটু অঙ্কটাই লিখি। প্রথমত হচ্ছে 56, এটা আছে হচ্ছে দশমিকে, আমি এটা করব হচ্ছে বাইনারি, আমি করব হচ্ছে এটাকে অক্টাল, আমি করব হচ্ছে এটাকে হেক্সাডেসিমেল। সংখ্যা পদ্ধতি কিন্তু এই চারটাই, ঠিক আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি এই চারটাই। যখন দশমিকে থাকবে দশমিক বাদ দিলে বাকি তিনটা কিভাবে করব, নিয়ম এক। দেখো প্রথমত হচ্ছে আমি এখানে যে 56 আছে এটাকে আমি প্রথমে বাইনারি করব। তো বাইনারি করতে হলে আমাকে যে কাজ করতে হবে, বাইনারির ভিত্তি যে 2, সেই 2 দিয়ে এখানে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? তো এখন একটা বিষয় লক্ষ্য করো, 2 দিয়ে যদি আমি 56কে ভাগ করি তাহলে এটার অর্ধেক হয়ে যাবে। তো অর্ধেক কত হয় একটু বিষয়টা লক্ষ্য করো। তো অর্ধেক হলে অবশ্যই হবে কত, 5 এর মধ্যে যাচ্ছে 2 বার, 2 দুগুণা 4, আর 5 এর মধ্যে থেকে 1 বাঁচে, তাহলে এদিকে 16, 8। তো 28 দুগুণা কত হয়, তুমি একটু ক্যালকুলেটরেও তুমি কিন্তু করে নিতে পারো। 28 দুগুণা হচ্ছে 56, ঠিক আছে? 28 দুগুণা হচ্ছে 56। তো মিলে গেল, কিন্তু 28 দুগুণা 56 মিলে গেল। যদি মিলে যায়, আমার হাতে কিছু কিন্তু নাই, হাতে যেহেতু কিছু নাই, আর হাতে কিছু না থাকলে তুমি শূন্য বসাই দিবা। তুমি চাইলে ক্যালকুলেটরও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে দেখো আবার আমি যদি 2 দিয়ে 28 কে ভাগ করি তাহলে 14 দুগুণা 28 হবে। 14 দুগুণা 28, এটাও মিলে গেল, মিলে গেলে শূন্য দিতে হবে, ঠিক আছে? এরপরে দেখো যদি 14 কে ভাঙি তাহলে 7 দুগুণা 14, এই যে 7 দুগুণা 14 মিলে গেল, মিলে গেলে শূন্য দিতে হবে, হাইফেন দিয়ে এই পাশে শূন্য দিয়ে দিবা। এখন দেখো 7 এর মধ্যে কয়বার যায়, 7 এর মধ্যে মূলত হচ্ছে 3 বার যায়। 3 দুগুণা 6, এই যে 3 দুগুণা 6, তাহলে 7 এর মধ্যে থেকে যদি আমার 6 চলে যায়, বাঁচে কত, বাঁচে হচ্ছে 1। 3 দুগুণা 6, বেঁচে থাকে 1, এই 3 দুগুণা 6 আর 1 মিলে 7। এইভাবে করবা, ঠিক আছে? বিজোড় সংখ্যা হলে পরে অবশ্যই 1 অবশিষ্ট থাকবে। এরপরে দেখো 2 3 এর মধ্যে যায় একবার, 2 হককে 2, তাহলে বেঁচে থাকে কত, 1 বেঁচে থাকে। এই অঙ্কের একটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে এইখানে শূন্য করতে হবে, আর এখানে শূন্য ঠিক তখনই হবে যখন আমি যে ভিত্তিতে ভাগ করছি সেই ভিত্তির থেকে এই ভেতরের অঙ্কটা ছোট হয়ে যাবে। এই অঙ্কটা কিন্তু ছোট, 2 থেকে ছোট, যেহেতু ছোট তার মানে ভাগ আর যাবে না, আর ভাগ যখনই যাবে না এখানে শূন্য লিখতে হবে, আর এখানে হাইফেন দিয়ে শূন্যের উপরে যে থাকবে তাকে এই পাশে লিখে দিতে হবে, শূন্যের উপরে যে থাকবে তাকে এই পাশে লিখে দিতে হবে। এখন দেখো এখানে সবগুলো শূন্য চলে আসছে, আমার একদম লাস্টেরটা, আমার অঙ্ক করা শেষ। আমি বাইনারি করলাম কিভাবে, এই হাইফেনের ডান পাশে দেখো 1 1 1 0 0 0, সবগুলো 1 0 ভেতরে আসছে। উত্তর লিখতে হবে এই নিচ থেকে উপরের এইগুলো, অর্থাৎ প্রথমে লিখতে হবে 1, এই 1, তারপরে এই 1, তারপরে এই 1, তারপরে এই 0, তারপরে এই 0, তারপরে এই 0, এইভাবে দিয়ে আটকে দিয়ে তুমি এখানে 2 লিখবা। দেখো ছিল 56, কিন্তু যখন বাইনারি করলাম তখন 3টা 1 3টা 0 হয়ে গেল। এই বিষয়টা মাথায় রাখবা। এটা হচ্ছে দশমিক থেকে কিভাবে বাইনারি করে সেটা। তো তোমাদের বাসার যে কাজটা আমি দিব সেটা হচ্ছে তোমরা 75, এটা যদি দশমিক হয় এটার বাইনারি কি হবে সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দিবা, ঠিক আছে? তো সেম নিয়মে এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই অঙ্কটা কিন্তু আমি সবার আগে লিখেছি এই 1টা, সেজন্য এটার নাম হবে MSB,
আর এটা সবার পরে লিখেছি, সেজন্য এটার নাম হবে এলএসবি। হ্যাঁ, এমএসবি এবং এলএসবি এটার একটা পূর্ণরূপ আছে। এলএসবি মানে হচ্ছে, দেখো প্রথমে এমএসবিটা লিখি, এটার মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটার মানে হচ্ছে বেশি গুরুত্বের অঙ্ক বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, বেশি বা সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আর যেটা এলএসবি এটা হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে কম গুরুত্বের অঙ্ক। হ্যাঁ, কম গুরুত্বের অঙ্ক। যাই হোক, এটার নাম হচ্ছে এমএসবি, এটার নাম হচ্ছে এলএসবি। যদি এলএসবি এর জায়গায় ডি থাকে, বি না থেকে ডি থাকে, তাহলে বিটের জায়গায় তোমরা ডিজিট লিখবা। ঠিক আছে, ডিজিট লিখবা। ওকে, এটা একটু মুখস্থ করে নিও। এরপরে আসো সেম নিয়মে আমরা এইটাকে এবার অক্টাল করব, অর্থাৎ 56 কে আমি অক্টাল করব, তাহলে 8 দিয়ে ভাগ করতে হবে। নিয়ম কিন্তু একই থাকবে, ঠিক আছে, নিয়ম একই থাকবে। দেখো 56 এর মধ্যে 8 কয়বার যাচ্ছে? 27টা 56, 7 8টা 56, তার মানে 7 বার গেলে মিলে যাচ্ছে 27টা 56। যেহেতু 7 বার গিয়ে মিলে যাচ্ছে, হাতে কিছু নাই, সেজন্য 0। এখন দেখো এই 8টা কিন্তু বড়, ভেতরেরটা ছোট, তার মানে ভাগ যাচ্ছে না। যখনই ভাগ যায় না, যে এখানে যেটা দেখিয়েছিলাম, যখনই ভাগ যাবে না তখনই 0 হয়ে যাবে। এখানে 0 হয়ে যাবে, আর 0 এর উপরে দেয়া আছে তাকে এখানে লিখে দিতে হবে। আমার অঙ্ক করা কিন্তু এটা শেষ, আর কোনো কাজ নাই। সো উত্তর লিখতে হবে নিচ থেকে উপরে এইভাবে, তাহলে 70 এখানে লিখে দিতে হবে অক্টাল। দেখো অক্টালের অঙ্ক কিন্তু সর্বোচ্চ অঙ্ক ছিল 7, সেজন্য এখানে 7 এর উপরের অঙ্ক আসবে না। তা আমি যদি আর একটু বড় সংখ্যা নেই, ধরো আমি কত নিলাম, আমি 78 নিলাম। ঠিক আছে, এই 78 কে আমি যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় দেখো, তুমি 28টা 64, 8 নং 72, তো এটা যাচ্ছে হচ্ছে 9 বার। 8 নং 72, তো 78 এর মধ্যে যদি 72 চলে যায়, তাহলে আর থাকে হচ্ছে, হাতে থাকে 6। বাইনারির অঙ্কে হাতে থাকলে 1 থাকতো, কারণ এটা সর্বোচ্চ অঙ্কই হচ্ছে 1। কিন্তু অক্টালের কিন্তু 1 থেকে 7 এই পর্যন্ত যে কোনো মানটা তোমার হাতে থাকতে পারে, এটা মাথায় রাখবা, কারণ এটার অঙ্ক কিন্তু 8টা। আবারও বলছি 8 নং 72, তাহলে 78 থেকে বাঁচে কত দেখো, 6 বাঁচে। সেই 6টা যেটা বেঁচে থাকে সেটা হাইফেন দিয়ে লিখে দিতে হবে। এরপরে দেখো 9 এর মধ্যে 8 কয়বার যায়? 9 এর মধ্যে 8 একবার যায়, 8 হক্কে 8, তাহলে 8 হক্কে 8, 9 থেকে 8 চলে গেলে থাকে কত? থাকে কিন্তু 1, তাহলে আমাকে এখানে 1 লিখে দিতে হবে। এরপরে আসো, দেখো এটা কিন্তু এখন আবার ছোট হয়ে গেল, আর যখনই ছোট হয়ে যায় তখনই কিন্তু 0 লিখতে হয়। 0 আর 0 এর উপরে দেয়া আছে তাকে এখানে লিখে দিতে হয়। উত্তর লিখব নিচ থেকে উপরে, অর্থাৎ 116 এইভাবে লিখে এখানে অক্টালে 8 দিয়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের কিভাবে দশমিক থেকে কিভাবে অক্টাল করতে হয় পূর্ণ সংখ্যা। এটা বাইনারি থেকে দশমিক থেকে বাইনারি, এটা দশমিক থেকে আমরা করলাম হচ্ছে অক্টাল। এবার আমরা একটু চেষ্টা করব এই সেম অঙ্কটাকে কিভাবে হেক্সাডেসিমেল করা যায়। তোমরা একটা বিষয় লক্ষ্য করো, হেক্সাডেসিমেল যদি আমি করতে চাই, তাহলে এই 56 কে আমাকে কি করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি 16 দিয়ে ভাগ করি, দেখো 56 এর মধ্যে 16 যাচ্ছে 3 বার, 3 16 48, তো 56 এর ভেতর থেকে যদি 48 চলে যায়, তাহলে আমার অবশিষ্ট কত থাকে সেটা এখানে হাইফেন দিয়ে লিখে দিতে হবে। তো আমার অবশিষ্ট থাকে হচ্ছে কত, 8। ভালো করে লক্ষ্য করো, অবশিষ্ট থাকে হচ্ছে 8। 3 16 48, তাহলে এই যে এখানে দেখো 16 থেকে 8 গেলে 8 থাকে, এই তো, তাহলে 8 থাকে। এখন আবার যদি আমি ভাগ করি, কারণ আমার এখনো 0 আসে নাই, আমাকে ভাগ করতে হবে। তো এটা কিন্তু ছোট হলেই 0 লিখতে হবে, আর 0 এর উপরে যে আছে তাকে এখানে লিখে দিতে হবে। আমার অঙ্ক করা শেষ। উত্তর এখন আমাকে লিখতে হবে। উত্তর কি লিখবো? উত্তর লিখবো এই নিচ থেকে উপর পর্যন্ত এইগুলো, তাহলে 38, এবং এটা এখানে আমাকে কি করতে হবে, 16 লিখে দিতে হবে। এই হচ্ছে হেক্সাডেসিমেল। আমি হেক্সাডেসিমেল আর একটু বড় অঙ্ক তোমাদের লিখে দেখাচ্ছি। ধরো 236, এটা আছে হচ্ছে দশমিকে, এটা করতে হবে হচ্ছে হেক্সাডেসিমেল। ঠিক আছে,
তো বড় সংখ্যা হলে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমি 236 কে এবার 16 দিয়ে ভাগ করব। দেখো তোমার কাছে যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তুমি কি করবা, এর জন্য একটা কৌশল আছে, সেটা হচ্ছে দেখো আমি প্রথমে 16 দেখি 23 এর মধ্যে, এই যে প্রথমে 23 আছে, এই 23 এর মধ্যে কয়বার যায়, 23 এর মধ্যে যায় একবার, 16 হকে 16, তাহলে 23 থেকে বাঁচে কত, 23 থেকে বাঁচে হচ্ছে 7, যেহেতু 16 হকে 16 গেল, 16 থেকে 20 পর্যন্ত 4 আর উপরের 3, টোটাল হচ্ছে 7। তাহলে 23 এর মধ্যে 16 একবার গেলে হাতে থাকে 7। এখন যে 7 আছে সেই 7 যদি আমি 6 এর আগে মনে মনে বসাই দিই তাহলে টোটাল হয় 76, আর 76 এর মধ্যে 16 কয়বার যায়, 16 যায় হচ্ছে 4 বার, তাহলে 4 বার গেলে কত হয়, 64 হয়। দেখো 76 এর ভেতরে 4 বার গেলে হয় 64। এখন এই 76 থেকে 64 যদি আমি বাদ দিই তাহলে আমার থাকে কত, থাকে হচ্ছে 12, এই যে 12 থাকে, ঠিক আছে। তাহলে 12 যেটা অবশিষ্ট থাকে সেটা আমি হাইফেন দিয়ে এই পাশে লিখে দিব, আমার হাতে থাকে 12। আবারও বলছি তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা ভেঙে ভেঙেও করতে পারো। 236 কে যদি 16 দিয়ে ভাঙো 14 বার যাবে, হাতে থাকবে 12। এখন দেখো 16 কি যায়, মানে 14 এর মধ্যে যায়, যায় না, তাহলে 0, আর এই পাশে লিখতে হবে 14। এখন আমার অঙ্ক করা শেষ, নিচ থেকে উপরের এগুলো উত্তর বসাই দিতে হবে। কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে হেক্সাডেসিমেলে যখনই এই হাইফেনের ডান পাশে 10 থেকে 15 এর মধ্যে কোনো সংখ্যা অবশিষ্ট থাকবে তোমাকে অবশ্যই সেটার একটা মান বসাই দিতে হবে। যেমন 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে হচ্ছে ই, আর 15 মানে হচ্ছে এফ। দেখো তো এখানে 12 এর মান কত, সি, সেজন্য আমাকে এখানে লিখে দিতে হবে সি, আর এটা হচ্ছে 14 এর মান হচ্ছে ই, সেজন্য আমাকে লিখে দিতে হবে ই। আমি যখন উত্তর লিখবো আমাকে উত্তর লেখার সময় অবশ্যই লিখতে হবে প্রথমে ই, তারপর লিখতে হবে সি, এরপরে 16 লিখতে হবে। তুমি যদি এইভাবে উত্তর লেখো, প্রথমে 14 তারপরে 12 তারপরে এইভাবে দিয়ে 16 লেখো, এটা কিন্তু কাটা যাবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। তোমাকে নিচের দিক থেকে উপরের দিকে মানটা বসাই দিতে হবে। আর যদি মান না এসে ধরো 2 3 4 আসে তখন তুমি 2 3 4 বসাই দিতে পারবা। আমাদের আর একটা সমস্যা হয় হেক্সাডেসিমেলের অঙ্কে, সেটাও আমি তোমাকে একটু দেখাই। এটা এইভাবে থাকুক, ধরো আমার আমি হচ্ছে 18 কে ভাঙবো, ঠিক আছে, 18 কে ভাঙবো, এবার 16 দিয়ে ভাঙা শুরু করি, তাহলে যাচ্ছে একবার, 16 কে 16, আর 18 থেকে বেঁচে থাকে 2, এখন আবার 16, এই একের মধ্যে যায় না সেই জন্য আমি 0 নিলাম, আর এক এই পাশে বসাই দিলাম। এখন দেখো নিচ থেকে আমি উপরে উত্তর লিখবো, এখন লিখলাম হচ্ছে 12, উত্তর লিখলাম কত হলো 12। তোমরা অনেকে যে কাজ করো 12 না লিখে এখানে 12 এর মান যে সি, সেই সিটা লিখে দাও। অবশ্যই মাথায় রাখবা তোমার উত্তরে কিন্তু এই যে এখান থেকে 1 এখান থেকে 2 নিয়ে তারপরে 12 হইছে, সো এটার মান লেখা যাবে না। যদি 12টা হাইফেনের ডান পাশে একবারে থাকতো, অর্থাৎ এই রকম থাকতো যদি 12, তাহলে মান লিখতে পারতাম, কিন্তু নিচ থেকে একটা উপর থেকে একটা নিয়ে 12 হলো তারপরে তুমি মান লিখবা, এটা তুমি লিখতে পারবে না। কেন? কারণ এই 1 2 3 এগুলো কিন্তু হেক্সাডেসিমেলের মধ্যে আছে, ঠিক আছে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা। বন্ধুরা আজকের আলোচনাটা এই পর্যন্তই। আলোচনাটা বেশ একটু লম্বা হয়ে গেল, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আসব। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর তোমাদের কোনো বিষয়ে যদি ক্লাস করার আগ্রহ থাকে, যে কোনো বিষয়ের উপরে, সেটা সি প্রোগ্রামিং হোক, HTML হোক, ডিজিটাল ডিভাইস হোক, নাম্বার সিস্টেম হোক, তোমরা আমাকে জানাতে পারো। ইনশাল্লাহ আমি রেকর্ডেড ভিডিও তোমাদের জন্য করে রাখবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তো আজকে আমরা শিখলাম কিভাবে দশমিক থেকে বাইনারি করতে হয়, অক্টাল করতে হয়, হেক্সাডেসিমেল করতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শুধু, এবং শিখলাম সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলো কি কি, সংখ্যাগুলো শিখলাম কোনটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা, কিভাবে সংখ্যা গঠন করতে হয়, কিভাবে রূপান্তর করতে হয়। সবাই ভালো থাকবা। আর সবাই যারা আইসিটি শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ আইসিটি শিখতে পারবা। সবাইকে ধন্যবাদ।